ছেলেটা পুরো আসলে বলার আসলে তো বছর বছর আসলে 아줌마는 나오고 살좀 살짝 아줌마가 원래 이제 물어보면 얼도 없다. có 6 bạn 거기 밥 얘기하래 도착할래 도착도 도착했더라 동작 얘기하래 nó may à nó may nó tí xe rồi 라이브 해? 라이브 phải 아버는 어디야? 또 무슨 데고 그냥 손을 쓰시지. 뭐 그냥 좋아하기 전에 이제 뭐 거기하고 저도 지금 컴플레인이나 그냥 내가 생각해서 혹시라도 마시고 그때 이거 프로모션 하는 거 세네 어느 번도 지금 세네 toda certo masculino não mas vamos passar sem água masculina é uma saquinho rosa joga poucos saquinho rosa Hello. 응, 딱 맡으면 이거. 맡은가? 살아있게 없라. 살아있게 하나만. 어르신 나갔어. 맨날 간 수산 걸었어. 응. 응. 살게. 뭐라 하래, Speaker lento, está. বার সাড়ে তো সবাই স্পিকার বার 10 সাড়ে 5 স্পিকার সবাই মা পাওয়া যায় mobilnya mobil gerak mobilnya bis biar ready anak kau tuh di dalam kau satu dah anak kau tuh di dalam na rumah kau pakai tinggal rumah kau pakai 공 수가 두부나 코밖에 되니까 알람 두피 사진 하나 틀렸네 무슨 건지 사진 거 tới này chúng ta thủ tục rất là to là khăn đại rồi sẽ nó nằm có bự đầu thôi là con ta ông nó sắp ra apanya asus sama apanya जनगणमन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा जय गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे
আজকে একটি উত্তরী প্রস্তাব দিয়েছিলাম। আগে প্রশ্নোত্তর পর্ব আমি শুনবো। আমার বিষয়টা নিয়ে একটা কথা বলি করেন। আমি প্রশ্নোত্তর পরে সেদিন আপনাদের জীবনকে বলেছিলাম শুনেছি, আজকে শুনবো। আগে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনার সঙ্গে সবাই সবগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হবে আশা করি। প্রশ্নোত্তর পর্ব শেষ হোক, আমি আপনার সঙ্গে বিষয়টা এরকম যে আজকে সারা রাজনীতিকে প্রত্যেক হাজার হাজার কৃষক জমির ক্ষেত্র প্রত্যেকটা দিন বাবু আপনি এই বাজেটে কৃষকদের দিয়ে কথা নেই। একসময় হবে মুখ্যমন্ত্রী এখানে এসে শুনবো কথা বলা যাবে মুখ্যমন্ত্রী না পারে। আমি বললাম কৃষিমন্ত্রী আছেন তিনি শুনুন। আরে শুনে এই জন্যই সেদিনও দেখো ঠিক আছে প্রথম দিন বলেছি সারা আজকেও বলেছি শুনবো, একটু প্রশ্ন উত্তর করবে আমি শুনবো। না কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আমার সদস্যগণ আজকে আগে করতে হবে, কারণ আজকে করবে কেন? ওইখানে কিছু লোক জমিয়ে রেখেছে বক্তা দিতে, এবং আপনি জানেন কোশ্চেনের মাত্র একটা আছে সিবিএম প্রথম দিকে একজন ওয়াক আউট করলো বলে এই এক কোণা শিক্ষার জন্য ওয়াক আউট করলো বলে আর কিছু নেই তো একজন মানুষ এর মধ্যে আমার স্যার 31 বছরের এই অ্যাসেম্বলি জীবনে একজন মানুষ ইউজ করে। বাবু আপনি জানেন এইভাবে একজন প্রশ্ন আমরা জানি, এভাবে একজন প্রশ্ন জানেন আপনি জানেন ওনাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছেন না। আপনাদের পূর্বতন যারা রিজেক্ট পার্লামেন্টে ছিলেন প্রয়াত বৈদ্যনাথ বাবু, দীপেন বাবু, অধরা মানিক সরকার বাবু, এটা থেকে শিখে আসুন। আমি এরাও করবো না। আমি বলেছি আপনার কোশ্চেন আমার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার পার্সোনালি I will call Mr. Nirmal Babu and Rohan Babu. Now let me start. Question hour. প্রশ্নোত্তর পর্ব আজকের কার্যক্রমের সংস্কৃত আপনারা ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় করতে উত্তর প্রদানের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো সদস্য উল্লেখ করা আছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যের নাম রাখলে তিনি তাদের নামের পাশে উল্লেখিত এবং সংসদ আপনাদের বক্তব্য শুনবো, আপনারা প্রশ্নোত্তর পর্ব চলতে দিন। 100 বার শুনবো, সবাই দেখছে, সবাই শুনছে, সবাই বুঝছে না। আমি বলেছি সেদিনও আমি যেটি দেখেছি আজকেও বলেছি আপনার ফিনিশিং দ্য কোশ্চেন আওয়ার I allow খুব করতে হবে। মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 3 যিনি উঠিয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিরোধী সিনহা মহোদয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম ত্রিপুরা মলয় অবস্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলটি কবে স্থাপিত হয়েছে? উত্তর হচ্ছে এই পশ্চিম ত্রিপুরায় মলয় অবস্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুল 25শে জানুয়ারি 1995 ইংরেজি সালে স্থাপিত হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে উক্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত? উত্তর, বর্তমানে উক্ত স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 48। 3 নম্বর প্রশ্ন, উক্ত স্কুলে দ্বাদশ মানে কি কি বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এবং দ্বাদশ মানে ছাত্রছাত্রী সংখ্যা কত? উত্তর হচ্ছে উক্ত স্কুলে দ্বাদশ মানে ইংরেজি, বাংলা, হিন্দি, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, শারীরিক শিক্ষা, চিত্রকলা, কম্পিউটার বিজ্ঞান, ব্যবসায় হিসাব বিজ্ঞান এবং সঙ্গীত বিষয়ে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এবং দ্বাদশ মানে ছাত্রছাত্রীর সংখ্যা 221। আমাদের ত্রিপুরায় যে সকল প্রাইভেট স্কুল রয়েছে আমরা লক্ষ্য করেছি যে সেকশন কম, স্টুডেন্ট বেশি এবং স্কুলে যেতে হয় না, প্রাইভেট টিউশনিতে
আর স্কুলে নামটা ঢোকালো আর এদিকে টিউশনি দিতে হচ্ছে। এটা তো আমার মনে হয় অন্য জায়গাতে আছে কিনা জানি না, ত্রিপুরাতে এটি চলছে। এবং যখন সায়েন্সের কোন রকম ক্লাস হয় তখন স্টুডেন্টের বসা কোনো জায়গা নেই, স্কুলের বাইরেও 50-60 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে। এটা আমরা লক্ষ্য করেছি বেশিরভাগ স্কুলে। ছাত্রছাত্রীদের বছরে ফিস সরকার থেকে কন্ট্রোল করা ইচ্ছা মতো নিচ্ছে। আর 2 নম্বর, এই প্রাইভেট স্কুলগুলোতে বিশেষ করে যে স্কুলটা আমি উল্লেখ করেছি যে মনোনগরস্থিত যে স্কুলটি, এটা ছাত্র ভর্তির সময় 11-12 অনেক টাকা ডোনেশন দিতে হয়, লাখ লাখ টাকা। এবং এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখবেন কি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে প্রাইভেট স্কুলে যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু ক্লাস কম, যেহেতু উনি নির্দিষ্ট একটা স্কুলের কথা বলেছেন, নিশ্চয়ই তার বিষয়ে আমি দেখব এবং এটা হওয়া বাঞ্ছনীয়। ফি স্ট্রাকচারের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি একটা কমিটি করে কিভাবে ওনাদেরকে একটা আমাদের মানে আয়ত্তের মধ্যে সমস্ত গার্জিয়ানদের যে ফি দিতে হবে আয়ত্তের মধ্যে আসুক সেই ব্যবস্থা নিশ্চয়ই আমরা করবো। আমরাও চাই না যে একটা যেমন একটা ফি স্ট্রাকচার করবো যেটা কোনো অবস্থায় মানা নিশ্চয়ই আমি করবো। আরেকটা কথা ছিল, ফিসটা ঠিক আছে, ফিস ছাড়াও যে ডোনেশনের নামে যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে, এটাতে অভিভাবকদের সাংঘাতিকভাবে অসুবিধা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে ডোনেশনের বিষয়ে, এগুলো আমরা জানি কিন্তু ডোনেশন নানাভাবে এগুলো হয়, কিন্তু একটা যাতে সব যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোর একটা যাতে একটা রেগুলারাইজ করা যায়। আমাদের তো ডাইরেক্টলি আমি জানি না সেটা আমাদের আইনগতভাবে আমরা করতে পারবো, কিন্তু নিশ্চয়ই আমরা দেখবো এগুলো করে এর একটা যাতে মানে ওই স্কুলের মধ্যে একটা সুষ্ঠু যে এই ধরনের ফিস স্ট্রাকচার বা এই ধরনের ডোনেশন নিশ্চয়ই। মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি আছে স্যার, আপনার মাধ্যমে আমি বলতে স্যার যে প্রাইভেট স্কুলগুলিতে বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুল ওইটাতে বছরের পর বছর ক্লাস 6 থেকে 7 ওঠার পর আবার ভর্তি ফি নেওয়া হচ্ছে। শুধু স্কুল ফি না স্যার, এটা কেন নেওয়া হচ্ছে এটা এই বিষয়টাও মানে খুবই দেখা উচিত বলে আমি মনে করি। এটা গ্রাম অঞ্চলে বিশেষ করে ওই বংশের যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে, বিষয়টা যেন বিবেচনা করা হয়। অধ্যক্ষ মহোদয়, দেখুন প্রাইভেট স্কুলগুলো এগুলো আপনি পুরো অবস্থায় গভর্নমেন্ট স্কুলের সাথে কম্পেয়ার করতে পারবেন। ওরা এখানে আসে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আসে, কিন্তু এমনটা করা উচিত নয় যাতে করে এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে কোনো সংশয় থাকে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনাদেরকে আমরা নিশ্চয়ই ডাকবো, কথা বলবো যে কোন জায়গায় কি হচ্ছে, একটা রেগুলেশন যাতে হয় কখনোই সেই বিষয়টা নিশ্চয়ই দেখবো। আমি বলেছি মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Honorable Speaker, sir, I start question 39. মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন নাম্বার 39 উত্থাপন করে সেটা জানতে চেয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। 1 নম্বর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কোনো পরিকল্পনা করতে আছে। উত্তর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করে মোট 8টি কক্ষ বিশিষ্ট নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। 2 নম্বরে যে থাকবে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়, যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। Supplementary, sir. Our good English medium school,
1995-এ শুরু হয় এবং ছাত্র সংখ্যা ছিল মাত্র 5 জন। লাস্ট ইয়ার ছাত্র সংখ্যা 1222 জন। মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে একটা নতুন দিনে কিছুদিন আগে হয়েছে। এবারে ছাত্র সংখ্যা প্রায় 1,500 জন। তো সেই বিবেচনা করে অতি সত্ত্বর একটা সেরকম পড়াশোনা শুরু করে এবং সমাজ উৎসাহ ছেলেমেয়েদেরকে মাননীয় স্পিকার স্যার, বর্তমানে কোমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে 1180 জন ছাত্রছাত্রী আছে এবং 21 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বর্তমানে স্কুলটিতে 16টি ক্লাসরুম আছে, একটি টিঙ্কারিং ল্যাব আছে এবং 2টি শৌচাগার রয়েছে। কিন্তু বর্তমানে স্কুলটিতে আরও 8টি ক্লাসরুম, একটি লাইব্রেরি এবং একটি অডিটোরিয়াম এবং সীমানা দেওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে 540 লক্ষ টাকা ব্যয় নিম্নলিখিত নির্মাণ কাজগুলি বর্তমানে পাবলিক পিডব্লিউডি দপ্তরের তত্ত্বাবধানে চলছে। 8টি অতিরিক্ত শ্রেণীকক্ষ, যেটা আমি বললাম, শৌচাগার আরো তৈরি হবে, সীমানা দেওয়াল 550 মিটার হবে। তো এই নির্মাণ কাজগুলি শীঘ্রই সমাপ্ত হবে বলে আশা করি। মাননীয় স্পিকার আমার একটা সাবজেক্ট, যখন এই বিধায়করা প্রশ্ন তুলবে যে আমার এলাকাতে স্কুল বিল্ডিং নেই, সরকার তখনই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আপনাকে একটা স্কুল করবে। আই থিঙ্ক দ্যাট শুড নট বি দি কেস। আমি আমার চোখের সামনে দেখেছি হুগলিতে যে কুম্বই একাডেমি আছে, প্রচুর so many students, কারণ এটা ইংলিশ মিডিয়াম, এবং গত বছর আমি ছিলাম সেখানে। নাও আই ক্যানট সে কুম্বই অ্যানেক্স আরটা তৈরি করতে হচ্ছে এবং পুরনো হোস্টেল ঘরগুলিকে মেরামতের কাজ করে সেখানে ক্লাসরুম ব্যবস্থা করা হচ্ছে। আমার মনে হয় শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রদের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের দরকার, আর্থিক সংকটের মধ্যে হলেও স্কুল ঘরগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে বলে দেবেন। ধন্যবাদ। এই বিদ্যালয়টি আওতায় প্রকল্পে আনা হয়েছে, যাতে মাধ্যমিক পরীক্ষার পরে ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য একটা প্রচন্ড অসুবিধা। কুমারঘাট তথা কুমারঘাট সংলগ্ন যে গ্রামাঞ্চলগুলো আছে এরিয়ার ছাত্রছাত্রীরা, আমি এই বছরে যা দেখলাম যে অভিভাবকরা তারা প্রত্যেকেই বিভিন্নভাবে দরজা শুরু হয়েছে, যেহেতু পার্শ্ববর্তী আর কোনো ক্লাস্টার স্কুল নেই। সোনাইমুড়িতে রয়েছে এবং বেচরাতে রয়েছে। আমার বড় উদ্দেশ্য একটাই যে ক্লাস্টার স্কুলের পাশাপাশি আরেকটা ক্লাস 10 স্কুল রয়েছে, যেটা স্কুল। ওই স্কুলটাকে যদি ক্লাস 10 স্কুলে আপগ্রেডেশন করা যায়, তাহলে কুমারঘাট এলাকার সকল ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার জন্য একটা বড় সহায়ক হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমি প্রার্থনা রাখবো যে বাজেটরা ক্লাস্টার
কলোনি স্কুলটাকে ক্লাস 10 স্কুলটাকে যেন আপগ্রেডেশন করে ক্লাস 12 স্কুল করা যায় কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার যে কথাটি বলেছেন এবং আমাদের মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র দাস যেটা বলেছেন, দেখি এখানে যাই বলবেন আমাদের সবটা একটা নোট ডাউন করবো, বলার জন্য বলার এতটুকু আপনাদের বলতে পারি। নোট ডাউন আমরা করবো, নিশ্চয়ই করবো, আমাদের আধিকারিকরা এখানে আছে। এবং যদি এখানে আপনার প্রতিটা স্কুলে একটা ম্যানেজমেন্ট কমিটি, ওখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তাদেরও এই বিষয়ে আমাদের কাছে আমাদের গোচরে আনা উচিত। সাপ্লিমেন্টারি রেজাল্ট তিনটে হয়ে গেছে। মাননীয় সদস্য শ্রী অনিলেন দেববর্মা মহোদয়। Speaker sir, start question 1. মাননীয় স্পিকার মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 151 বাই আমাদের অপোজিশন লিডার শ্রী অনিলেশ দেববর্মা মহোদয়। প্রশ্ন 1, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক গ্র্যাজুয়েট টিচার এর শূন্য পদ আছে, অর্থাৎ ফর ক্লাস 9 কোর্সগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? উত্তর 2, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে শূন্য পদগুলি পূরণের দপ্তর যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং খুব শীঘ্রই যে আমাদের টিআরবি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না the figure he has given here 1239 ক্লাস 9 এবং 10 কে যারা পড়াবে, I am sure they are STTT teachers, graduate teachers. 15 তারিখ 15/7/2022 একটা নোটিফিকেশন এখানে বেরিয়েছে। ওই নোটিফিকেশনে 230 জনকে নেওয়া হবে বলে একটা নোটিফিকেশন আসার পর একটা আরটিআই এর মাধ্যমে একজন লোক জানতে চাওয়ার পর আরটিআই 12 তারিখ নভেম্বর 2022 সেখানে বলেছে যে 5304 পোস্ট এদের স্যাংশন পোস্ট আছে এবং তার মধ্যে এসসি দিয়েছে। তো আই ডোন্ট নো এই যে 1239 জন পোস্ট, এই সংখ্যাটা ঠিক আছে কিনা। নাম্বার 2, যে এসটিটি ছেলেমেয়েদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 11 তারিখ সেপ্টেম্বর 2022, তার পরবর্তী সময় কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এদের যা গাইডলাইন্স আছে সেখানে বলা হয়েছে মিনিমাম 2 times in a year শিক্ষক সম্পদা দূরীকরণে they can take examination. ওই রেজাল্ট ইভেন 11 তারিখ সেপ্টেম্বর 2022 যে পরীক্ষাটা নেওয়া হলো, that result also has not come. আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রশ্ন থাকবে যে এই পরীক্ষার ফল কবে বের হবে এবং নেক্সট, কারণ এটা তো only for 230 পোস্ট, যেহেতু 1239 জনের কথা বলেছে, পরবর্তী এক্সামিনেশন হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্তরে যে মোট 1239টি যে পদের কথা বলা হয়েছে, এর মধ্যে আমি যে তাদের যেমন এসসিতে 142 জন, এর মধ্যে আউট অফ দিস 1239, এসটি 879, ইউআর আছে 250। এখন কথা হচ্ছে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড যে
25টি পদের জন্য সিলেকশন টেস্ট ও গ্রাজুয়েট টিচারকে গ্রহণ করেছে, এটা এই সংরক্ষণ যে বিষয় সেটা নিয়ে এক আদালতে মামলা চলছে। আপনি তো নিশ্চয়ই জানেন সেই আদালতের মামলার সুবাদে এই কারণেই এখন দিনে আমাদের যে রেজাল্ট বেরোনো একটু সমস্যা হচ্ছে। তাছাড়া দেখুন রিপোজিশনের উপর ডিপেন্ড করে যে কোনো স্কুল থেকে রিপোজিশন দেয় আমার এখানে এত টিচার লাগবে, তখন আমরা অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে তারপর আমরা সেই রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা আমরা বুঝি। One more supplementary. I may appreciate this one. Courted ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী, anyway I thank Honorable CM for replying my question. আদালতের যে ব্যাপার, আদালত 4/4/2023 মানে এপ্রিল মাসের 4 তারিখ একটা রায় দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট 230 জনের মধ্যে 172 জন এসটিকে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে যখন কেসটা হলো, রাজ্য সরকারও রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে এবং এই রিভিউটাকে কি বলেছে, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the imparts judgment and order is confirmed. এই রাইটে বেরোনোর পর আই শিওর যে পূর্ববর্তী যে নোটিফিকেশনটা এটা স্টেট গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন এসপিজিটিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভয়টা হলো যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা কি ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছে যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বহাল থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এসটিজিটি পরীক্ষায় কখনো সাবজেক্টটা নেই পরীক্ষা দেওয়ার সময়। সো তাতে কি হচ্ছে, মোস্ট অফ দি এসটি স্টুডেন্টস যাদের বাংলা জানা নেই, they are not able to qualify. Tab 1, Tab 2, STPGT এই সমস্ত পরীক্ষায় কখনো বিষয়টাও আছে ইন এক্সামিনেশন। এই ব্যাপারটাও যে এসটিজিটি পরীক্ষায় কখনো সাবজেক্টটাকে ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা স্যার একসাথে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার মাননীয় বিরোধী দল একটা সাপ্লিমেন্টে চেয়েছেন, তার সাথে আমি একটা ভ্যালিড যুক্ত করতে চাই। এই যে কোর্টের রায় যে হলো, কারণটা হলো এটা বহু বছর আগে থেকে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, কোনো একটা ক্যালেন্ডার ইয়ারে মোর দেন 50% রিজার্ভ ক্যাটাগরিতে হবে। ঠিক আছে স্যার, এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরে যেটা পাওয়া গেল, এরা ভ্যাকান্সিস এবং রাইট টু ইনফরমেশনে এই সংখ্যাটা আরো বেশি। তাহলে এই যে কোর্ট যে কারণ ভেরি রিজনেই কোর্ট যে এটাকে স্টার্ট করবে, এটা হওয়ার কথা না। যদি ডিপার্টমেন্টের তরফ থেকে সেরকম ভাবে কেয়ারফুলি রিকুয়েশন দেওয়া হতো এবং পরীক্ষা নেওয়া হতো, মাননীয় মুখ্যমন্ত্রীকে হাউসকে আশ্বস্ত করবেন কিনা যে এই অর্থ বছর ঠিক আছে একদিন হয়নি, এখন যারা অ্যাভেলেবেল পোস্ট সবটা মিলিয়ে কোর্টও যদি এরকম কোনো স্টার্ট না করতে পারে এবং যে রিকোয়ারমেন্ট আছে ছাত্রদের যে অবস্থা হচ্ছে ব্যবস্থা হচ্ছে এটাও যদি মুভ করা যায়, সেই কারণে সবটা মিলিয়ে আগামী দিনে এই ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তো বিষয়টা আমাদের মানে অলরেডি আমরা এই বিষয় নিয়ে কি করা যায়, আগামী দিনে আমরা আপিলে যাবো কি যাবো না ইত্যাদি বিষয় নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াস বিষয়টা, এবং যখন হবে আপনারা এটা আরো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, তো নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো এবং করবো। পুরো আলোচনা করে আমি সেটা বলতে পারবো, এখনই এই মুহূর্তে তো বলা মুশকিল, এখনই আমি কথাটা দিতে পারবো না, নিয়ে কথা বলতে হবে এবং রিকুইজিশন আছে, পরীক্ষাও হবে, আর কখনো বিষয়টা যেটা বলছেন সেই বিষয়টা আমি দেখবো। আমি বলছি
কেন আমি এই কথা বলছি? টেটের ক্ষেত্রে একই ঘটনা হয়েছিল। পূর্ববর্তী নোটিফিকেশন যখন ক্যান্সেল হয়েছে, স্টুডেন্টস যারা টেটের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্ষেত্রেও হবে কিনা, দ্যাটস ওয়াই আই ওয়াজ আস্কিং। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইমাত্র আমি যে নোটটা পেলাম সেটা দেখা গেছে, আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্ট ডিসাইডেড টু প্রেফার এসএলপি বিফোর অনারেবল সুপ্রিম কোর্ট। আমরা এটা এসএলপি করব এবং সেই সুপ্রিম কোর্টটা আসলেই তবেই কিছু করা যাবে। এর আগে মাননীয় সদস্য শ্রী রামদাস মহোদয়। মাননীয় স্পিকার মোদী স্যার, আমার টেটে স্টার্ট কোশ্চেন নাম্বার 137। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন 137। প্রশ্ন 1, গত 3 বছরে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে কতজন করে যথাক্রমে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ের স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়? উত্তর, বিদ্যালয় মুখ্য শিক্ষা অধিকারী সেকেন্ডারি এডুকেশনের অধীনে গত 3 বছরে স্নাতকোত্তর গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 বিজ্ঞান বিষয়ে 60 জন এবং বাণিজ্য বিষয়ে 12 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 11 and 12 ফলে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। প্রশ্ন 2, বর্তমানে উক্ত দপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলিতে কত সংখ্যক করে কি কি বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে? উত্তর, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে মোট 546 জন বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং সেগুলো বাংলা, ইংরেজি, বাংলাতে 3 জন এবং বাংলাতে 58 জন, ইংরেজিতে 52, হিন্দিতে 0, ককবরক 13, সংস্কৃতে 14, বিজয় বিষয়ে 1, আরবিতে 4, পদার্থ বিদ্যা 81, রসায়ন 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্র 37, কম্পিউটার বিজ্ঞানে 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শন শাস্ত্রে 2, সঙ্গীত শাস্ত্রে 51। তো মোট বাণিজ্যতে 21 এবং মোট হচ্ছে 546। প্রস্তুতি, মুক্ত স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে? শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য নিয়মিতভাবে পরীক্ষা গ্রহণ করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় অনুমোদন করেই শূন্য পদে নিয়োগ করা হয়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, 2017 সালে তৎকালীন সরকার মানে বামফ্রন্ট সরকার একটা বিশাল সংখ্যক সাবজেক্ট টিচার নিয়োগ করেছিল এসটিপিটি মধ্যক পরীক্ষার মধ্যে দিয়ে। আমি দেখেছি স্যার 2022 সালে ডিসেম্বরে তারা রেগুলার হয়েছে, এটা সুন্দর স্যার। কিন্তু এই সময়ের মধ্যে 5 বছর 6 বছর আমরা চলছে, সাবজেক্ট টিচার নিয়োগ হয়নি বলতে চলে। হয়েছে কিছু কিছু স্যার, পুরনো স্কুল থেকে রং করে বিদ্যাজ্যোতি স্কুল করেছে। এই বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে স্যার সোশ্যোলজি, সাইকোলজি, জিওগ্রাফি ও ইকোনমিক্স 4টা ডিপার্টমেন্টে 75 জন করে 300 জন নিয়োগ করেছে এবং সম্পূর্ণ প্রোগ্রাম পূর্ণ হয়নি, আমি যতটুকু জানি। কিন্তু স্যার সাবজেক্ট শুধু 4টা ডিপার্টমেন্ট না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ স্যার 6 বছরের কোনো নিয়োগ হয়নি স্যার।
স্যার আজকে দেখার প্রতি বছর দেখছি 6টা ইউনিভার্সিটি থেকে আমাদের সরকারি দুটো বেসরকারি ইউনিভার্সিটি প্রচুর ছেলেমেয়ে স্যার স্নাতকোত্তর পাস করে উন্নয়ন করে করছে স্যার, কিন্তু তাদের তো স্যার কিছু নিয়োজিত হচ্ছে না সাবজেক্ট টিচার স্যার। সাপ্লিমেন্টারি বলুন প্লিজ। আমি বলবো স্যার এই যে যারা বিভিন্ন স্কুল এই যে স্কুলগুলোর মধ্যে যে সংকট চলছে এই সাবজেক্ট টিচার, এটা স্যার কবে এই নিয়োগ করার পরিকল্পনা সরকার নিয়েছে স্যার? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়কজি বললেন মানে নাই বললেই চলে। আমি ওনার অবগতির জন্য জানাচ্ছি, এখানে বিগত 5 আর্থিক বছরে বিভিন্ন বিষয়ে যে সাবজেক্ট টিচারের কথা বললেন প্রায় 444 জন 444 স্নাতকোত্তর বিষয়ে শিক্ষক নিয়োগ করা। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় স্টার্ট করছেন আমরা এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে সাবজেক্ট টিচারের শূন্য পদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা। উত্তরে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে বর্তমানে সাবজেক্ট টিচারের মোট শূন্য পদের সংখ্যা 530 চলছে। বিষয় ভিত্তিক শিক্ষকের স্বল্পতা হিসাবে বাংলাতে 3, ইংরেজিতে 52, হিন্দিতে 0, কর্কটকে 13, সংস্কৃতিতে 14, ভিডিও ভাষায় আছে একটা, আরবি 4 এবং পদার্থবিদ্যায় 81, রসায়নে 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্রে 37, কম্পিউটার বিজ্ঞান 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 7, ভূগোল 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শন শাস্ত্র 3, সঙ্গীত শাস্ত্র 2, বাণিজ্য 21, টোটাল 546। এই 546 জন এই পুরোপুরি কতদিন খালি আছে এবং নতুন নিয়োগের কি নিয়োগের কোন প্রস্তুতি বা পন্থা গ্রহণ করা হয়েছিল? যদি না করা কমে থাকা মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা মানে চলমান বিষয়। সবসময় রিক্রুটমেন্ট হবে, রিটায়ারমেন্টে যাবে, এর আগে প্রশ্ন উত্তর আমি করেছি। যখন আসবে সেগুলো আমরা দেখবো, আর্থিক বিষয়ে দেখবো, বিভিন্ন বিষয় দেখে তবেই তার ডিসিশন হবে। এবং টাইম টু টাইম নিশ্চয়ই আমরা চাই না যে এখানে কোনো জায়গায় শিক্ষক স্বল্পতা থাকুক, সেটা আমরা নিশ্চয়ই করবো। স্যার আমি স্পেসিফিক বলেছি কতদিন এই কাজ করে জনের শূন্য পদ কতদিন যাবো এইভাবে তো বিধায়ক গোপাল বাবু যেটা বললেন স্পেসিফিক ডেট তো দেওয়া সম্ভব। যখন যখন হবে এখানে স্বল্পতা দেখা যাবে, টিচার চাইতে স্টুডেন্ট টিচারও রাখতে হবে। স্যার আমার জানা আমি হিসাব দেবো যখন এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ডিপ্রাইভিং প্রসেস করতে পারে। সুতরাং আমি ওনাকে অনুরোধ করবো কতদিন এই পদগুলি থাকবে
এবং কবে নাগাদ এগুলি পূর্ণ করার জন্য যে এই স্কুলটাতে ছাত্রদের কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতিবেগে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান হ্যাজ টু বি স্পিডেড আপ। এটা করবে কি? আমি বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি সদিচ্ছার অভাব সংকট, মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা বললে ভালো হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়টা রাখা হয়েছে যে চলমান এই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের অপোজিশন লিডার আমাদের খুব সুন্দরভাবে বলে। আমরা তো খুব জোরেই চলতে চাই, কিন্তু অবস্ট্রাকশন থাকে, কারণ 10,323 গ্রহণ আমরা সবাই জানি একটা বিরাট একটা গ্যাপ চলে এসছে। এই যে গ্যাপ এত সহজে পূরণ করার নয়, মাঝখানে হাইকোর্ট বিভিন্ন কোর্ট আমরা চলতে চাই, কিন্তু এই অবস্ট্রাকশন আসে তখনই বাধা হবে। আমরা তো চাই, আর বাকি বিষয়গুলো আমি বললাম, তো আমাদের সব ইচ্ছা আছে, আমাদের বিধায়ক যেটা বলবেন আমরা নিশ্চয়ই কর্মী করি। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় এবং প্লিজ গোপাল বাবু না না বলেছেন গোপাল বলেছেন প্লিজ। আরে আপনি যুগান্তর ধরে খালি থাকবে না কিন্তু না না যুগান্তর ধরে অনাধিকারের জন্য খালি থাকতে পারে না স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়ে আপনি তো বলবেন যে 1 বছর 6 মাস 2 বছর বলা যায় না, বলা যায় না। মাননীয় বিধায়ক স্যার এর আগে বলেছি রিক্রুটমেন্ট হয়েছে, আবার হবে, কিন্তু চলবে এগুলো। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় এবং শ্রী অনিকেন দেববর্মা মহোদয় যুগ্মভাবে প্রশ্ন রেখেছে। প্রশ্ন 73 মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে প্রশ্ন রাখা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। উত্তর হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন একটি বিদ্যালয়ও নেই যেখানে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। প্রশ্ন 2, উক্ত স্কুলগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের কোন পরিকল্পনা আছে? এই যে 1 নম্বর প্রশ্নের উত্তরের ভিত্তিতে 2 নম্বর প্রশ্নের উত্তর আসে। প্রশ্ন 3, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার কর্পোরেট পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে কতগুলো বিদ্যালয়ে কর্পোরেট শিক্ষক? রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় কর্পোরেট পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে 349টি বিদ্যালয়ে কর্পোরেট শিক্ষক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে প্রথমবার লেস নেগেটিভ তাকে পজিটিভ ভাবে শুনতে পারি যে রাজ্যের মধ্যে কোনো স্কুলে সিঙ্গেল টিচার স্কুল নেই। প্রাথমিক স্তর পর্যন্ত এটা ইটস এ ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি 300 স্টুডেন্টস এন্ড 2 টিচার্স। আমি বলছি যে কর্পোরেটের ব্যাপারটা এসছে এখানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর্পোরেট টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সাল। ইট মিনস 21 ইয়ার্স ব্যাক। তারপরে কর্পোরেটের পুরো রিক্রুটমেন্ট and after few years বাজেটে যেভাবে দেখানো হতো 2033 পর্যন্ত কে বা কারা কতজন
রিটায়ারমেন্টে যাবে, and after that কর্পোরেট পড়ানোর কোনো লোক থাকবে না। Government is doing another thing which is wrong in my opinion. PTG স্টোরে কর্পোরেট টিচার নিয়োগ হচ্ছে, ডেট 1 ডেট 2 SCGT দিয়ে কোনো কর্পোরেট টিচার নিয়োগ হচ্ছে না। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1 2 3 4 5 কর্পোরেট না করে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1 2 পড়ব না, ক্লাস 6 পড়ব না কর্পোরেটে, আমি 11 12 কি করে পড়ব? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপারটা, ফাইন আর্থিক সম্পদ থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা, we want to know that the corporate বিষয়টা, যেহেতু this is second language in the state, আজকাল আমরা দেখেছি not only corporate speaking people, non corporate speaking people আমাদের এই বিধানসভাতেই আছে। আমাকে সকালবেলায় দেখলেই বলেন গুরুকা স্যার, কামদেতম স্যার, যারা নন কর্পোরেট, ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী কর্পোরেট এক্সপার্ট, কাতলামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতে শিখেছে, একান্তে আমাদের মধ্যে কর্পোরেটে আলোচনা, এই যে কর্পোরেট শিখার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড। এবং 2020 সালেই সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে, এই রিক্রুটমেন্টটা হবে কিনা। এখানে আমার কাছে একটা ডাটা আছে, কতজন আছে না বিদ্যালয় ভিত্তিক কর্পোরেট শিক্ষকের পরিসংখ্যান এরকম। একজন কর্পোরেট শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 506, একজন। 2 জন কর্পোরেট শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 144। 3 জন কর্পোরেট শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 40। 4 জন কর্পোরেট শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 3। 5 জন কর্পোরেট শিক্ষক অবস্থান, স্কুলের সংখ্যা 2। টিটি রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, নিশ্চয়ই। তো বললাম যে আবার যদি চলমানের কথাই বলি, আবার স্যার শুনে খুশি হলাম। আমি যখন বিধানসভা ছিলাম, আজ ছিলাম, তখন মাননীয় পরিষদের মন্ত্রী ছিলেন, তখন সিঙ্গেল টিচার ছিল অনেক, তাইলে ক্লাস 1 থেকে 5 5জন ক্লাস পাঁচজন টিচার থাকতো, তাইলে কতগুলি স্কুলে, মানে 5টা ক্লাস 1 to 5, তাহলে কেউ ছুটি হয়ে যায়, কতগুলি প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা? যতগুলো প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা স্বল্পতা। তারা এটা তো এই মুহূর্তে তো আচ্ছা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উত্তরে উনি বলেছিলেন যে রাজ্যের মধ্যে একটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বিদ্যালয়েও সিঙ্গেল শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে না। সেরকম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, এই যে ব্যাপারটা, এটা কি রাজ্য সরকারের অধীন পরিচালিত স্কুলগুলো নাকি এডিসি পরিচালিত স্কুলগুলো? কারণ আমার এরিয়াতে সামন বিধানসভা মোট 15টি বিদ্যালয়, জেবি এবং এসবি মিলিয়ে 15টি বিদ্যালয়ে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল টিচার দিয়ে পরিচালিত হচ্ছে। এই স্কুলগুলোর নাম যেমন রামকানহা চৌধুরীপাড়া এসবি স্কুল, তবলাজয় চৌধুরীপাড়া এসবি স্কুল, বীরঞ্জয় চৌধুরীপাড়া জেবি স্কুল, গণরাম চৌধুরীপাড়া জেবি স্কুল, মলয়দন চৌধুরীপাড়া জেবি স্কুল। ঠিক আছে, 15টা। এটা একটু ক্লিয়ার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বলি, সামনো এডিসিআইএস আর সৈনিকটা এডিসিআইএস, টোটাল 15টা স্কুল, জেবি এবং এসবি মিলিয়ে। থ্যাংক ইউ।
আমাকে প্রশ্নটা ছিল it was not only for the general এডিসি শুদ্ধই করেছে রাজ্যটা এডিসি সঙ্গে তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিয়েছেন তো আর কথাটা শুনুন না আপনি তো ইউ শুড বি নিউট্রাল ব্যাপারটা হলো প্রথম কথা হলো আপনি আমার কোন বিষয়ে প্রশ্ন থেকে দিয়েছেন দ্বিতীয় কথা এসে যে উত্তর পাবো না আমার বক্তব্য ছিল রাজ্যে তাহলে এডিসি শুদ্ধ মুখ্যমন্ত্রী কথা শুনে খুব খুশি হয়েছে এখন দেখেন যে আমার একজন ভাই ছোট ভাই কথা শুনে তো অনেক দক্ষ ঠিক আছে কেন আপনি বলবেন প্রশ্নটার সঙ্গে একটা প্রশ্ন এখানে ডিবেটের কথা জানার কথা পাবলিক আমাদেরকে পাঠিয়েছে পাবলিকের কথা বলা মাননীয় মুখ্যমন্ত্রী যদি অসন্তুষ্ট হন আমার কিছু কিন্তু আমি আপনাকে বলছি আপনি কিভাবে বলছেন ওটা অসন্তুষ্ট হয়েছে আর উনি বললেন ওভার বলেন না 27 আপনি কথা বলছেন আমি অসন্তুষ্ট হইনি কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আমি একটা কথা বলছি এই যে পিছন থেকে উঠে দাঁড়াচ্ছি এখন কথা হলো আমার বক্তব্য কয়টা স্কুলের সিঙ্গেল টিচার সব মিলিয়ে উনি তো আশ্বস্ত করবেন স্যার যেমন ওনার 15টা স্কুলে নেই তবে ওখানে কখন দেওয়া রাতে বলেছেন আমার বক্তব্য হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে তাহলে তো নতুন করে একটা পদ্ধতি দিতে হবে সেটা হচ্ছে ক্লাস হচ্ছে 5 এর মধ্যে 5টা ক্লাসের মধ্যে শিক্ষক আমি করে নিলাম দুইজন শিক্ষক তাহলে পরে ক্লাস 1 2 একসঙ্গে কি ক্লাস হবে 3 4 কি একসঙ্গে ক্লাস হবে ঠিক আছে পরিষ্কারটা শিক্ষা দপ্তর থেকে দিতে হবে এভাবে তো শিক্ষা দপ্তর ঠিক আছে আমার কথা হচ্ছে শিক্ষক নেই ঠিক আছে দিতে পারছি না আপনারা বলেন ভালো করে ক্লাস 1 2 কি একসঙ্গে ক্লাস হবে আমি দেখছি অনেক স্কুলের মধ্যে এটা কি শিক্ষা পদ্ধতি আপনি মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি ক্রমে আমি একটা বিষয় বলছি এখানে সিনিয়র মেম্বার বিশেষ করে উন্নয়ন আদালত চিত্রবাবু জানাগোলা সরকার পার্লামেন্ট ছিলেন এইটা আমার প্রশ্ন 1 2 3 4 5 কেন 3 জন কেন 4 জন কেন 5 জন 2 জন কেন শিক্ষার অধিকার পার্লামেন্টে আলোচনা হয় আমি জানি না আমি কাউকে অশ্রদ্ধা করে বলছি ওইখানে সিস্টেম জানে যদি প্রাইমারি স্কুল 60 স্টুডেন্ট থাকে তাহলে 2 টিচার হ্যাঁ 1 2 3 4 5 If it is a 9 student 3 teachers more than 120 পর্যন্ত 4 teachers এটা আপনার করতে আমারও আমি যখন শিক্ষা করতেছিলাম আমারও আশ্চর্য ব্যাপার পার্লামেন্টে একটা হলো একজন পার্লামেন্টে এমপি চোখে পড়লো না এটা সব রাজনৈতিক বলে এই জিনিসটা বুঝতে হবে এটা কিন্তু শিক্ষার অধিকার আইনে এসব কিচ্ছু বলেনি ওই আইনে তবে চলছে হ্যাঁ 2 নম্বর মাননীয় বাবু বারবার বলছেন এবিসি কোটে স্কুলে কত টিচার আছে উনি বলতে হবে শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী স্কোপ নেই কেন আর আপনি বলছেন 2002 এর পরে কম্পিউটার টিচার একটা হলো কম্পিউটার আমরা কিছুদিন আগেও কোর্স ছিল 18 জন কম্পিউটার প্রফেসর নিয়োগ করেছিল শুনুন একটু কম্পিউটার টিচার কিন্তু প্রাইমারিতে কম্পিউটার টিচার কিন্তু নিয়োগ হয় না ইয়েস
যখন আপনার টেট শুরু হলো তখন আর কিন্তু কম্পারেট বলে কোনো টিচার থাকবে না, ওরাই কম্পারেট পড়াবে এক্সপার্ট। আমি কি টেটের নিয়োগটা আমি পাল্টে দেবো? টেটের সিস্টেম হলো কম্পারের জন্য প্রাইভেট কোনো টিচার নিয়োগ গ্রাজুয়েশন টেটের মাধ্যমে করে, এটা বুঝতে হবে। আর উপরের দিকে কম্পারেট সাবজেক্ট টিচার বলছেন যেটা বলছেন শূন্য জীবনী আছে ওগুলো সাবজেক্ট টিচার, প্রাইভেটে সাবজেক্ট টিচার থাকে না। এই জিনিসটা আমাদের যদি সঠিকভাবে না সেই জন্য যারা খবর ভাসে তারাই ওইগুলি পড়ায় এবং আলোচিত গুড নাম্বার একজনও বাকি নেই টিচার যারা কোয়ালিফাই করে সবাই চাকরি দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই সব তারা যারা যারা খবর ভাসে তারা পড়াচ্ছে 1 2 3 4 5 এটা জানার জন্য বলছি। কিন্তু যেটা বোঝাগুলি আপনি যেটা বলছেন এডিসি প্রস্তুতি কতজন খালি আছে রাজ্য সরকার ওনারা ঠিক করবে স্কুলে কাকে দেবে, আমরা কেন দিব? আমরা কোনো এডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু বলে দিই এত হাজার টিচার তুমি নিয়ে যাও, তুমি সেখানে তোমার ডিস্ট্রিবিউট করো। এডিসি আপনাকে সমর্থন করে শিক্ষার অধিকার আপনাকে সমর্থন করে বলছি স্যার, এগুলি বলছেন কেউ প্রতিবাদ করো না। আরে নিউ এডুকেশন পলিসি বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, ছাত্র সমাজ, অভিভাবক সমাজ, তাই হয় তাই হয়। তাহলে বিদ্যাসভা বলো শিক্ষার অধিকার নিউ এডুকেশন পলিসি লাগু করতে পারেন এবং এই জন্য হচ্ছে শিক্ষার অধিকার আইন নিউ এডুকেশন পলিসি পারেন স্টাডি করতে হবে। নিউ এডুকেশন পলিসি আর শিক্ষার অধিকার দুটো আলাদা জিনিস, বুঝতে হবে। একদম নিউ কোশ্চেন যেটা মাননীয় সদস্য শ্রীমতী একদম হাতে হাতে 1 থেকে 1.5 মিনিট মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা। পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছেন যে এডিসির উত্তর এখানে দাঁড়ায়। I know for sure যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইতেন যে এডিসি তে খবর নিয়ে এডিসি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে রাইট টু এডুকেশনে 30:1 60 জন্য 2 জন মানে 30 জন একজন করে। Now I'm asking him মানে 30 জনে একজন রাখতে হবে বলে আমি 30 মানে 5 জনের জন্য একজন টিচার করবো না, এদের কোনো বাধা আছে? যদি বাধা না থাকে আমি যদি বাধা না এই যে আমি তো নিয়োগ করতে পারবো না, সব কোয়ালিফাইড যারা করেছে সব চাকরি পেয়েছে, আবার পরীক্ষা নিয়েছে, যারা নেবে আপনি বলুন না সারা ভারতবর্ষে কোন রাজ্যে আছে কেউ অন্য জায়গা থেকে পেন্ডিং? এটা এই সরকার দাবি করতে পারে, এই সরকার দাবি করতে পারে যে একজন টিচার পেন্ডিং নেই। এখন যেটা রেজাল্ট বেরিয়েছে এটা মাত্র কিছু ধরে বেরিয়েছে, ভারতবর্ষ খুঁজে দেখুন একটা স্টেটে বলুন যে আপনার শিক্ষা আমরা টেট কোয়ালিফাইড পেন্ডিং করে রয়েছে, ওয়েস্টবেঙ্গলের অবস্থা তো দেখেছেন। ঠিক আছে মাননীয় সমস্যা দিতে পারলাম না, এখন প্রশ্ন আর 12টা বেজে 1 মিনিট, এখন প্রশ্ন শেষ হলো। যাওয়া যায় না, আমি অনেক চেষ্টা করলাম। আপনি অ্যানাউন্স করেছেন তো ওনারা আমাদের ডিস্টার্ব করেছে, ওই ভদ্র মহিলাকে একটু দিলে বলতে। আমি কিন্তু বারবার সচেষ্ট ছিলাম মাননীয় সদস্য, বলুন।
দিলাম। Honorable Speaker, sir, admitted question number star 81. Honorable Speaker, sir, মাননীয় এমএলএ শ্রীমতী নন্দিতা রিয়া এই প্রশ্ন করেছেন। প্রশ্ন নম্বর 1, গন্ডারপেশা মহকুমায় কতজন রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে? 2022-23 অর্থ বছরে তথ্য অনুযায়ী গন্ডারপেশা মহকুমায় রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে 3032 জন। প্রশ্ন 2, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় কত? উত্তর, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় 8,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত। Supplementary. যেভাবে এখানে বলা হয়েছে 3032 জন আনজে নাইমানে যিনি রানাবিলি গন্ডার পেশা কনস্টিটিউশন কত সানায় যিনি আর যে তোমার ফিসারি দিয়ে মানে আরো কয়জন ফিসারম্যান এসটি এইচসি একে জেনারেল ক্যাটাগরি কম একে দেব যে আরো নাই রঙা আছে রিপোর্ট নামানি বরফ যে বরফ যে রঙাই রঙে আই তো 8,000 যে সাকা কিন্তু আম যে নামানি যে প্রত্যেক বছর 3 মাস ফিশারি পদ্ধত 3 মাস ফিশারি পদ্ধত মাও বরফ নেই মান্থলি 1,000 থাইছে বরফ বছর 3,000 থাইবে ইনকে তাবুনি দিন যে মান্থলি 1,000 আবো তো কোনো সারা থাকায় তাবুনি দিন যে মানে দাম মানে অনুসারে এক মাস 1,000 আবো কোনো মুসা সুগিয়া হাই মানে হাই বাগে আম সারা নাইও অনারেবল স্পিকার নিতে যে মিনিস্টার ফিশারি দপ্তর নি যে অব মান্থলি 1,000 মা জায়গাতে সাপার হই যে বড় 3 মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস ফিশারি পদ্ধ কন্ট্রোল বড় নিতেছে ইনকাম গভর্নমেন্ট মহল নাইনান বাগে ইনকামে যে নাইমানি 2019 তে 2019-2020 যারা রেজিস্টার যে ফিশারি রঙা নকরি কিন্তু আবু যে মানে অনেকজন লামা বাই কানেক্টিভিটি যে আমি দুপুর নগরনি যে গন্ডা ফিশারি আন্ডার রোড কানেক্টিভিটি বাই অনেক বড় হাচার road baksud jarawa road connectivity kari browni hani mangai ang omni bage ang sana nayo boro nok to boro likha bisare doptore hoite jara aro register bum to nai ro je 2019-20 320 jona কিন্তু অনেক পরিবার তঙ্গ অনেক পাড়া তঙ্গ বাksud jarawa boro lama bai hajar তিনি দপ্তরে হইতে আরো আন তিনি পাবলিক হামি বাগে আন মিনিস্টার আন আবনো কইলাম সালামু জুগো যে অনেকটা ফিশারি যেমন তীর্থমুখ হইতে তীর্থমুখ পাই ও যে চিন্তনগর যে জলাশয় আরো তীর্থমুখ নি সাবডিভিশনে আনার উপর 3-4টা পাড়া তঙ্গ কাগজ জরা লোক কানিতে করে ইংকাকে ওরা দুঙ্গুনো বলি আর কত হানে মানে সাপ্লিমেন্টারি আগুনো মানে যারা ফিশারি যারা আর অন্যায় রো তারপর যারা বড় যেগুলো গভর্নমেন্ট নি নক হিনমান কানো বড় যে নক থানানি লামা করে আরো কিছু নাইনানি বাগে আম ও কংনার নাম সঙ্গ কংনার ইংকাকে যারা আর চালায় থাংনে বছর আজ রিপোর্ট মামানি 19 lakhs নি বলনি আপনার স্টক যাবে কিন্তু দিস ইয়ার
ang desa ang je Tripurna tha desa ro matro proposal pro rohmani 12 lakh dengan kai tapsul jorabo absul jorung tongke thangnai bosor jude 19 lakh bi khangke taro o bosor desa 12 lakh tongmani desa komi ho je khanabo hai ngai ang ani bage desa o je 19 lakh thangnai yarong o bosor thangi 12 lakh kha desa 12 rinan bage abuna ang sanam sulu মানে যাতে এখানে থেকে পাবলিক ডিমান্ড থাইলো হ্যালো মানে থামনে বছর 19 লাখ মানো তাই ও পার বছর 12 লাখ জোড়া নাও তে পার নাই দে আবার আমি সিস্টেম মাননীয় স্পিকার স্যার আমার একটা কোয়েশ্চন সার্টিফিকেট না আমার একটা স্যার না না একটা ম্যাচ চলছে না না এই কারণ প্লিজ একটু আচ্ছা হয় না মাননীয় উত্তর দেবেন ওনার মাননীয় সদস্য প্রশ্ন উত্তর মাননীয় স্পিকার স্যার মাননীয় সদস্য নন্দিতা রিয়াং যে বিষয়টি বাবু শাখা আমি তো কিষাণ হিসেবে সাইমান অধিকার তাবো তাবো কাজ চেষ্টা করাই নাই ও উত্তরই মানি বাবু তো মাননীয় মহোদয় বিশেষ করে বলেছেন যে প্রত্যেক মাছ চাষিকে 1000 টাকা করে নম্বর জলাশয়ে স্পার ডেটা গিভেন বাই দ্য ফিশারি ডিপার্টমেন্ট যেখানে 3 মাস মাছ চাষ বন্ধ থাকে মাছ ধরাটা বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর সেই সময় তারা যাতে তাদের অসুবিধা না হয় তারা রেস্ট্রিক্ট আমাদের মাছ চাষি সেই তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয় কিন্তু মূল বিষয় আমার মনে হয় মাননীয় সদস্য কিন্তু জানেন তাকে এটা জানানো উচিত এই যে ডুম্বুর জলাশয় এটা সম্পূর্ণটা কিন্তু টিটিএডিসির অধীনে এখানে আমরা প্রত্যেক বছর যেমন ধরুন আমি আপনাকে বলি 2020-21 অর্থ বছরে আমরা 24 লক্ষ মাছের পোনা ডুম্বুর জলাশয় 21-22-এ 29,000 মাছের পোনা আমরা দিয়েছি 22-23-এ 26 লক্ষ 40,000 মাছের পোনা আমরা দিয়েছি এছাড়াও ডুম্বুর জলাশয়ে মৎস্যজীবীদের রোজগার বাড়াতে উক্ত জলাশয়ে কেজ কালচারের মাধ্যমে মৎস্য চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে ডুম্বুর জলাশয়ে 1512টি খাঁচা স্থাপন করা হয়েছে এবং তাতে মাছ চাষ শুরু হয়েছে ডুম্বুর জলাশয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্যান কালচার পদ্ধতিতে মৎস্য চাষের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে এছাড়া উল্লেখযোগ্য যে গন্ডাপিচা মৎস্য দপ্তরের সর্ব ফার্মে যার আয়তন 10.32 হেক্টর 75টি পুকুরে বিভিন্ন মাছের পোনা উৎপাদন করা যেমন রুই কাতল মৃগেল শিং কই কার্পিউ ট্যাংরা পাঙ্গাস মাছের পোনা ইত্যাদি উৎপাদন করা হয় এবং মৎস্য দপ্তরের বাজেট অনুযায়ী বিভিন্ন মৎস্য চাষীদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয় বর্তমান অর্থ বছরে বিভিন্ন স্কিমে 1769 জন পরিবারকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হচ্ছে আমি আরেকটা জিনিস শিক্ষকের আপনাকে অবগত করতে চাই আপনি চাইলে নোট করতে পারেন কেজ কালচার আন্ডার আরআইটিএস ডুম্বুরি 2022-23 অর্থ বছর এবং 21-22 অর্থ বছরে 20,67,31,000 টাকা আমরা ডুম্বুর জলাশয় ডেভেলপমেন্টের জন্য দিয়েছি তার মধ্যে কেজ কালচার একটা ইম্পর্টেন্ট যেখানে আমরা প্রায় 1500 উপরে কেজ কালচার সেখানে দিয়েছি 16টি নৌকা তাদের মাছ ধরার জন্য আমরা দিয়েছি এর বাইরে অনেকগুলোই আমরা বেনিফিট দিচ্ছি দুর্ভাগ্যজনক ভাবে এটা আমার মনে জাস্ট আমি একটা লাইন শেষ করছি আমার সামনে উত্তর যে পরিমাণ রেভিনিউ সেখানে আসার কথা যেহেতু এটা টোটালি টিটিএডিসি কন্ট্রোল করে তার রেভিনিউটা টিটিএডিসি নেয় এবং সমস্ত বেনিফিট সবটাই টিটিএডিসি কন্ট্রোল করে কিন্তু আমরা এত টাকা খরচা করার পরে এত বেনিফিট দেওয়ার পরে এত বড় জলাশয় থাকার পরেও আমরা যেটা লক্ষ্য করছি আমি শুধু 3 বছরের আপনাকে বলছি 2018-19-এ আমরা সেখান থেকে মাছের পেয়েছি 414 মেট্রিক টন 19-20-এ পেয়েছি 1254 মেট্রিক টন 20-21-এ শুধু 48 মেট্রিক টন অনলি 48 এটা অনেক ডিক্রিজ হয়েছে যদিও কোভিড মহামারীর রিজন বলা হয়েছে আবার 21-22-এ আমরা পেয়েছি মাত্র 730 তো এক বছরে দেখুন 1254 মেট্রিক টন আমরা উৎপাদন পেয়েছি কিন্তু সিমিলারলি এখানে আমরা সাপোর্ট অনেক কিছু দিচ্ছি কিন্তু রেভিনিউ সেই জায়গা থেকে সেই পরিমাণ
আমাদের আসছে না, আমাদের স্টেটে যেটা ডাটা অনুযায়ী সেটা ইনক্লুড হচ্ছে। তো আমার মনে হয় আপনারা যেহেতু এডিসি কন্ট্রোলে আছেন, সরকারে আছেন, এখানে আরেকটু সিরিয়াসলি দেখা হচ্ছে, কারণ বিরোধী দলের তো এখানে আছে, এটাকে আরেকটু সিরিয়াসলি আমরা ঠিক আছে। এখন প্রশ্ন তো সরি আরেকটা ম্যাডাম উনি বলেছিলেন গড়ের বিষয়ে বিষয় বলেছিলেন। গড়ের বিষয়টা এরকম, আগে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে গড় দেওয়া হতো প্রায় 20-21 সম্ভবত 19-এ 300 মতো গড় দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাইকে গড় দেওয়া হচ্ছে, সেই কারণে ফিশারম্যানদের জন্য আলাদা করে গড়ের ব্যবস্থা করতে পারে। রাস্তা নালা তো যে জিনিসটা যেভাবে আমার Honorable Speaker, sir, ante bisa silawan solo. এখন প্রশ্ন তো শেষ হলো। যে সমস্ত আলোচনা চিন্তিত পত্রগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রীদেরকে আমরা আমি অনুরোধ রাখছি। Honorable Speaker, sir, আমরা 2008 সালে প্রথমে মেলে মোটামুটি অ্যাভেলেবল আসছিল 10 লাখ টাকা। পরবর্তী সময়ে এই গভর্নমেন্টে 50 কিন্তু পার্টিকুলার কোনো কাজ একটা কাজের উপরে 10 লাখ টাকা বেশি খরচ করতে বিদ্যালয়কে বৃদ্ধি করা হবে। পার্টিকুলার কোনো ওয়ার্কের মধ্যে 10 লাখের জায়গায় যদি 25 লাখ বা 30 লাখ করা হয়। প্রশ্নটা মানে কি এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না কাজের ইয়েটা এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না মানে কাজের দিয়ে এটা 10 থেকে 12 লাখ এটা 30 লাখে নেওয়া যায়। 30 লাখ ওয়ান ডে বুঝতে পারছি। একটা কাজে টাকা কমপ্লিট হবে। বুঝতে বাগাবাড়ি মাঠের বিষয়ে একটা চিঠি অলরেডি আমি এটাকে করা যায় কি? দীপঙ্কর বাবু আপনি একটা প্রশ্ন করেন স্পেসিফিক ভাবে আর মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেবেন। স্যার আমি একটা কথা স্যার মাননীয় বাবু মাঝখানে নিউ এডুকেশন পলিসি নিয়ে প্রশ্ন উঠিয়েছে যে নিউ এডুকেশন পলিসির বিরোধিতা সারা দেশে হয়েছে। আমি জিতেন বাবুর জ্ঞাতার্থে জানাতে চাই, জিতেন বাবু নিউ এডুকেশন আপনি শুনে নিন, এত ধৈর্য আলা হবে না, ধৈর্য আলা হবে না, ধৈর্য আলা হবে না। জিতেন বাবু একটু শুনে নিন, একটু শুনে নিন, আমি বলুন না একটু শুনে নিন, একটু শুনে নিন, এত ধৈর্য আলা হবে না। আরে 35 বছর বলেছেন, 6 বছরে শুনতে পারেন না, একটু ধৈর্য ধরুন না, একটু ধৈর্য ধরুন। ব্যক্তিটা ছোট হতে পারে, আপনার চেয়ে জ্ঞানে কিন্তু অনেক কম হতে পারে, কিন্তু আপনি যে নিউ এডুকেশন পলিসির উপর আপনি যে প্রশ্ন উঠিয়েছেন যে সারা দেশে বিরোধিতা হয়েছে, নিউ এডুকেশন পলিসি 2020 সালে 29 সেপ্টেম্বর সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। 34 বছর পর এই নিউ এডুকেশন পলিসির চর্চা 2014 পর থেকে শুরু হয়েছে। আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে কথা বলছে, আমার নাম কিশোর বর্মন, আমি তখন পশ্চিমবঙ্গের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি। গোল পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তাতে একটা 3 দিনের সেমিনার আমরা আয়োজন করেছি। তাতে দেশের সমস্ত প্রমুখ যে ইনস্টিটিউশন আছে তাদের ডিন, তাদের ভাইস চ্যান্সেলর, তাদের প্রফেসর এবং বিভিন্ন শিক্ষাবিদ, বামপন্থী ডানপন্থী সবপন্থী যারা ন্যাশনালিস্ট আছেন, 3 দিন ব্যাপী এই নিউ এডুকেশন পলিসির উপর চর্চা হয়েছে। সেখানে প্রথম ড্রাফট সেখানে তৈরি হয়েছে। সেই
প্রোগ্রাম যে অর্গানাইজ হয়েছে সেই অর্গানাইজারদের মধ্যে আমি একজন। তারপর এটা নিয়ে সরকারি বেসরকারি ভাবে 5 বছর ধরে সারা দেশে চর্চা হয়েছে, দেশের সমস্ত প্রমুখ ইনস্টিটিউশনে চর্চা হয়েছে, ছাত্রছাত্রীদের সাথে চর্চা হয়েছে, সমস্ত পার্টির কাছ থেকে তাদের যে শিক্ষানীতি সেই শিক্ষানীতি সেখানে চাওয়া হয়েছে। অনলাইন অফলাইন সমস্ত ভাবে যত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সাজেশন চাওয়া হয়েছে। সারা দেশ থেকে সমস্ত সাজেশনের ভিত্তিতে এই নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। আমি জানি না আপনি এই সেই নিউ এডুকেশন পলিসি আপনি পড়েছেন কিনা, নিশ্চয়ই পড়েছেন। যদি মনে হয় এই এর উপর চর্চা হবে, আমি আপনার সাথে করতে প্রস্তুত আছি যে কোনো সময়। সংক্ষেপ খুব ভালো। আমি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ইউ ওপেন্ড আপ দিস ইস্যু। I was the member of the parliament at that time. মাননীয় স্মৃতি ইরানি ছিলেন রিসার্চ মন্ত্রী, সেই সময়তে ইনিশিয়েটিভ করেছে এবং পরবর্তী সময়তে হয়েছে। একটি প্রসেস ঠিক আছে। এর বিরুদ্ধে এই যে একটা এই পলিসি ডিসকাশন হয়েছে, তার যে ডিমেরিটস গুলি অসংখ্য প্রতিষ্ঠান থেকে স্টেক হোল্ডার থেকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলি গৃহীত হয়নি। যার কারণ হলো রতনবাবু বলেছেন 60 জন যদি স্টুডেন্ট হয় মাত্র 2 জন ছাত্র। এই যে শিক্ষার অধিকার আলাদা জিনিস। আমি বলছি পলিসি আলাদা, আমি বলবো ভালো, আমি তো পলিসি আলাদা। শর্ট ডিউরেশন ডিসকাশন হোক, বুঝেছি আপনি পলিসি স্যার বলুন শিক্ষার অধিকার আইন এই শিক্ষা নীতিটা কতটুকু বলো, দেশটাকে জাতিটাকে ফেলে যাবে। বলুন ঠিক আছে, আমি বলছি কথাটা শুনুন। কিশোর বাবুর বক্তব্যটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা আসতে পারি, ঠিক আছে? আরে একটা বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবে, আলোচনা থাকতেই পারে। আপনি এক পক্ষে বলবেন, কিশোর একটা থাকতেই পারে। এবং আমি দেখছি আপনি বারবার আপনি রতনবাবুর ঘোরাতে যাচ্ছে না, আপনি কিছু বললে আপনি রতনবাবুর ঘোরাতে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার অধিকার আইন 2001 আর এটা হলো নিউ এডুকেশন পলিসি 20। কথাটাই বুঝতে পারছি না। ওকে রতনবাবু, ঠিক আছে। পার্লামেন্টে আইন হয় শিক্ষার, এই তো বলছে নিউ এডুকেশন পলিসি আইন না, পলিসি কারণ গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না। আপনি গ্রহণ করেন না, কিন্তু শিক্ষার অধিকার মানতে পারত, কিন্তু পলিসি আপনি নাও মানতে পারেন। ইট ইজ আপ টু ইউ। ঠিক আছে, ঠিক আছে। কে বলছিলেন একজনের সঙ্গে কথা বলবেন? একজনের সঙ্গে কে কথা বলছিলেন? আর কি আবার না দেখি না, আমি বলছিলাম সুযোগ দেবো। কি বলছিলেন বলুন। আমি বলছিলাম বলুন। যে আমি এবং নয়ন সরকার দুজন মুলতবি প্রস্তাব এনেছিলাম। আজ আমাদের রাজ্যে হয় না মাননীয় নির্মল আগে করেছি ছিলাম যে কৃষকদের ক্ষেত্রযুদ্ধের কিছু দাবির ভিত্তিতে আজকে তারা একটা সভা অভিযান সংগঠিত করছে। এই বিষয়টা নিয়ে তারা চেয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, 10 মিনিট সময় দেওয়া হয়। হাউসে বলবেন, এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে পার্সোনালি দেখা করবেন। আমি বলছিলাম এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। না না, কি আলোচনা হবে? আপনি কি সমস্যা আছে? যদি আমি বলছিলাম নির্মল বাবু, না পারেন, নির্মল বাবু, রতন বাবু একদিন বলে দিয়েছে আমার দাঁড়াতে হবে। এটা আগে ছিল, past is a waste paper, present is a newspaper, future is a question paper. So do public service carefully, otherwise you are going tissue paper. ঠিক আছে, ঠিক আছে। এই জন্য বলেছি রতন বাবুর একটা কথা বলবো। আমি দেখছি রতন বাবুর কথা দিয়ে আপনি আটকে যান। রতন বাবু আটকে যান, দেখছি আপনি কি রতন বাবু
প্রশ্ন এনেছেন কৃষকের বহুবিধ সমস্যা। আইন তো বলে আপনি যেটাও জানেন, আবার বলতে হবে পরে, the motion shall be restricted to a specific matter of recent occurrence. বিশেষত কি recent ঘটনা ঘটছে, সার পান্না, বীজ পান্না, জল পান্না, নাকি বীজ পান্না, সবকিছু পাচ্ছে। সুতরাং কেন আনার জন্য কালকে বলবেন আমাদেরকে একটু করে সাংবাদিক করবেন, আমাকে এখন আমি না কেন শুধু দিতে পারবো। আমি রতনবাবু একটা মূল্যবান কথা বলেছিলেন যে প্লিজ নিউ কামার যারা আপনাদের দলের আপনারা শেখান। আজকে মানিকেও থাকে এই কথাগুলো হতো না। প্লিজ আমরা শিখে যাবে মাননীয় সদস্যগণ দৃষ্টি আকর্ষণ নোটিশ। মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি ও দৃষ্টি আকর্ষণ নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী স্বীকৃতি হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ উপর বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি। রেফারেন্স থাকবে স্যার শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে এনেছেন আমাদের অপোজিশন লিডার অনিমেষ দেববর্মা মহোদয়। তবুও যেহেতু এসছে এটা আমি আবার পড়ছি যে রাজ্যের গুণগত শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষক এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা সত্য যে বর্তমানে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের স্বল্পতা রয়েছে। মূলত নিয়মিতভাবে প্রতি মাসে কিছু সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন, রিটায়ারমেন্টে যান। তাছাড়া শিক্ষকের স্বল্পতার পিছনে আরেকটি কারণ যেটা আমি একটু আগে বললাম, ট্রেডমার্ক সারা জীবন এটা মনে রাখবো। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মূলে তাদের যে নিযুক্তি শেষ হয়েছে সেটার কারণে একটা শিক্ষক সংখ্যা। আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে বিভিন্ন স্তরের শিক্ষকের ঘাটতি সংখ্যা নির্ণয় দেওয়া হবে। স্নাতক শিক্ষক 1 নম্বরে 1615, স্নাতক শিক্ষক 1643 জন, স্নাতক শিক্ষক 1239 জন, বিষয় শিক্ষক 546 জন, স্পেশাল এডুকেটর 112 জন। তো এই যে প্রক্রিয়া হিসেবে রাজ্য সরকার প্রতি বছর নতুন শিক্ষক নিয়োগ করে থাকে। টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের কথা বলা হয়েছে এবং তাতে টিচার্স ইউনিটি টেস্টের মাধ্যমে এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে দপ্তর অস্নাতক এবং স্নাতক শিক্ষকদের নিয়োগ করে থাকে। তাছাড়া মাধ্যমিক স্তরে যে স্নাতক শিক্ষক অর্থাৎ গ্রাজুয়েট টিচার 9-10 ও উচ্চ মাধ্যমিক স্তরে পোস্ট গ্রাজুয়েট টিচার 11-12 এদের জন্য নিয়মিত টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির মাধ্যমে চাকরি পরীক্ষা গ্রহণ করা। গত বছর প্রথমবারের মতো স্পেশাল এডুকেটরদের আমি আগে বললাম সেটা করা হয়েছিল। এসব পদ্ধতিতে মাধ্যমে বিগত 5 বছরে বিভিন্ন স্তরে রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা নিম্ন। স্নাতক শিক্ষক আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 পর্যন্ত 1062 এবং স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 6 থেকে 8 3701 জন, স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 9 থেকে 10 1471, বিষয় শিক্ষক পোস্ট গ্রাজুয়েট টিচার দেখা হয়েছে 446 জন, স্পেশাল এডুকেটর 88, টোটাল 6766 জন। সরকারের আর্থিক সংস্থার উপর নির্ভর করে আগে আমি যেটা বললাম যে শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সেই বিষয়ে আগেও কথা হয়েছে। এখানে উল্লেখ যে মাধ্যমিক স্তরে 230 পদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার্স গ্রহণ করেছে, কিন্তু 230 পদের সংরক্ষণের উপর একটি মামলা যেটা এর আগে আমরা কথা বলেছি, এই কারণে
এটার একটু সমস্যা হচ্ছে আমাদের। আর বাকি যেহেতু আগে কথা হয়েছে সেইভাবে আমাদের দপ্তরের তরফ থেকে চেষ্টা করছি যাতে এই সব বিতর্কিত হবে। Point of clarification. মাননীয় মুখ্যমন্ত্রী এবং আপনারা both sides we have discussed regarding shortage of teachers. তারপরেও there are few points যেমন হেডমাস্টারদের প্রমোশন বন্ধ এবং ডেজিগনেটেড এইচএম দিয়ে অনেকগুলো স্কুলকে চালানো হচ্ছে। There are schools where PDOs are not there. তাতে when the HM is not there, দেখবেন সরকারের এবং মুখ্যমন্ত্রী যদি না থাকে, there is no head of the government. প্রশাসনের কাজে নিশ্চয়ই ঘাটতি আসবে। ইন দি সেম ম্যানার অনেক স্কুল আছে রাজ্যের মধ্যে যেখানে হেডমাস্টার নেই এবং ইনচার্জকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। And there are so many schools. আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, টিচার্স টিচার কারা নিয়োগ করছে? টিআরপি। বাট দেয়ার ইজ এ সিস্টেম যে আউটসোর্সিং করা হচ্ছে। দেয়ার আর ভোকেশনাল কোর্সেস, ভোকেশনাল কোর্সেস এর জন্য 5 তারিখ জুলাই মাসে একটা নোটিফিকেশন আবার বেরিয়েছে যে 55টা স্কুলে ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, এগ্রিকালচার, আইটি ইত্যাদি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স চালু হবে। এই জায়গায় এই যে ভোকেশনাল কোর্সগুলো হচ্ছে তাদের শিক্ষাদানে তাদের they don't have seriousness. Why I did একটা হচ্ছে এপিএমএসসি করে একটা ছেলে ভোকেশনাল কোর্স করাবে, what is his salary? Only 9,000. এবং ওই সমস্ত ভোকেশনাল টিচারদের বলা হচ্ছে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পার্ক টার্ক ঘুরিয়ে আনতে হবে, সরকার পয়সা দেবে। তাতে কি হচ্ছে 9,000 টাকা দিয়ে আউটসোর্স করা শিক্ষকরা নিজেই খেতে পারছে, এর তার উপরে নিজের পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের বাইরে বেড়ানোর জন্য নিয়ে যেতে হবে এবং ওই টাকাটা আফটার 3-4 মান্থস বিল সাবমিট করার পর তারা পাবে। তাতে কি হচ্ছে ইন সো মেনি স্কুল, আমি বেহালাবাদ স্কুলে একদিন গিয়ে দেখলাম কম্পিউটারে ছেলেমেয়েরা বসে ড্রয়িং করছে। আমি বললাম তোমাদের ইনস্ট্রাক্টর কোথায়? বলছে যে ইনস্ট্রাক্টর আসে না স্কুলে। কেন? বলছে যে বেতন কম। কেন বেতন কম? আমি মুখ্যমন্ত্রীও বলছি এই আউটসোর্সিং এর 2টা এজেন্সি আছে। একটা হচ্ছে একটা সংস্থা যারা নিয়েছে এক্সট্রা মার্কস, আর একটা হচ্ছে SIBICB। একই আইসিটি ইনস্ট্রাক্টর সিভিল দ্বারা নিযুক্ত, তারা পাচ্ছে মাসে 9,000 টাকা করে এবং এক্সট্রা মার্কস যেটা নিয়োগ করছে তারা পাচ্ছে 10,000 টাকা, সামথিং লাইক। তাতে কি হচ্ছে বেকারদের মধ্যে এই সমস্ত লোক দিয়ে ভোকেশনাল কোর্স আপনারা চালু করতে চেষ্টা করছেন, এরা সেখানে যাচ্ছেন, দে আর নট গোয়িং। এই বিষয়টা যদি আপনারা না দেখেন আননেসেসারিলি ভোকেশনাল কোর্সটা হ্যাম্পার হবে এবং টিচার দেওয়ার পরেও কিন্তু টিচাররা যাচ্ছে। এই বিষয়টা কি করে দেখবেন? দিস ইজ ওয়ান ইস্যু আই এম ব্রিংিং টু ইওর নোটিস। অ্যানাদার যে বক্তব্য হলো মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন
303 জন লোকের চাকরি যাওয়ার পর শিক্ষক স্বল্পতা সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। অনেকেই প্রশ্ন করছে, আমার কাছেও আসছে, আমি জানি অনেক এমএলএদের কাছে তারা যাচ্ছে, কোর্টের বিভিন্ন রায় নিয়ে ওরা আমাদের কাছে আসছে, গতকালও এসেছে। আমি বললাম চাকরি দেওয়ার মালিক তো আমার না, আমি না, আই ক্যানট গিভ ব্যাক ইওর জব। এবং হাউসকে আমি কত বলছি, নাম মাই রিলেটিভ, আমার মায়ের দিক থেকেও কোনো 10,330 জনের কেউ চাকরি যায়নি। From my father's side also no one got job in 10,323, কারণ আমরা সেই সময় সিডিএম করি না। I'm telling you, সিডিএম করি না বলে আমাদের both sides we did not get it. তারপরও 10,330 জনের পক্ষে আমি একটাই প্রশ্ন করবো, তার পক্ষপাতী যে প্রশ্ন করছি, কোর্ট যে সর্বশেষ রায় দিয়েছে তাতে তারা বারবার বলছে যে only 462 যাদের নামে কোর্টের থেকে সমন বেরিয়েছে তাদেরকেই কেন বাদ দেবে না, বাকিদের কি হবে? তারা জানতে চায় যে এইসব হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিট পিটিশন, রিভিউ পিটিশন করার পর সর্বশেষ সরকারের স্ট্যান্ডটা কি? সরকার কি এদের চাকরি দেবে না দেবে না? They only want to know this. না দিলে এরা মুদির দোকান খুলে বসবে। But some of them they are still hoping that কোনো না কোনো দিন হৃদয়বান মুখ্যমন্ত্রী তাদের চাকরি ফিরিয়ে দেবে। I did not answer their question yesterday. আমি তাদের বললাম যে আপনাদের পক্ষে as an MLA, as a leader of opposition, আপনাদের কনসার্নটাকে বিধানসভায় আমি করব এবং মাননীয় সরকারের কাছে জানতে চেষ্টা করব 10,303 জনকে ফিরিয়ে নেওয়া হবে কি না। If yes, it is yes. If it is no, it is no. That's it. Thank you, sir. Point of clarification. মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, গত 11 জানুয়ারি আপনি 10,323টি নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করার কথা বলেছিলেন 3 সদস্যের। 31শে মার্চের মধ্যে এখানে রাজ্য সরকারের একটু পেশ করার কথা, রাজ্য সরকারের শিক্ষক সংগঠন ইলেকশনে উনি বলেছেন তার কথা বলছেন কি কথা এগুলি চলছে রিপোর্ট জমা করেছে সেটা স্পষ্টীকরণ চাইছে। সরকারিভাবে যে রিপোর্ট জমা করেছে তার স্পষ্টীকরণ চাইছে। যে অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তার যে শিক্ষক সম্প্রদায় ওইটার স্পষ্টীকরণ চাইছে। থ্যাংক ইউ স্যার। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এই কলিং অ্যাটেনশনের যে বিষয়টা এখানে এসছে স্পেসিফিক, এটা নিয়ে আমি আগে বলেছি টক লট রিগার্ডিং এখানে আবার 10,320 ঢুকে গেল, প্রফেশনাল টিচার এটাও ঢুকে গেল। তো যাই হোক, এটুকু ভালো, কিন্তু সবকটাই যা যা বলছেন আমি অলওয়েজ ওয়েলকাম করি এবং নিশ্চয়ই বিষয়গুলো দেখবো, আরো কোনো ডিটেলস দরকার, এগুলো আগে থেকে বললে আমি আরো রেখে দিতাম খবর। বাকি তো আপনার এই বিষয়ের উত্তর আমি দিয়েছি। আর 10,323 বলে আর আপনি বললে তো উনি আবার ওনাদের উপরে যাবে, ওনারাই বললেন, আবার এখানকার যারা ছিলেন তাদের কাছে গেল, এটা এদের সঙ্গে কথা বললেই সমস্যা, বলে লাভ হবে না।
আমি বিতর্কে যাব না। Eventually, thanks to the leaders of every child who Ratan Babu তর্ক মহান উনি তো বলে আমার বক্তব্য কথা আর বর্তমান শিক্ষানীতিতে যদি স্বল্পতা আমাদের দূরীকরণ করা না যায় তাহলে ডাবল ইঞ্জিন আছে সরকার পক্ষ থেকে কোন প্রপোজাল ফর দ্য নর্থ ইস্ট রিজন ত্রিপুরা ইজ দ্য রিমোটেস্ট কর্নার এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রতন বাবু যে আমাদের উপদেশ দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ছাত্র যাই হোক ক্লাস অনুযায়ী তিনি যাতে শিক্ষক রাখা যায় তার কোনো প্রপোজাল রাজ্যটা নেবেন কিনা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে তো মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেকবার বলেছে রিপোর্টে অফ পিটিশন মাননীয় সদস্য মহোদয়দের অবগতির জন্য জানাচ্ছি যে কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জনবসতি এলাকার বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। পিটিশনগুলি ফরওয়ার্ড করেছেন মাননীয় সদস্য শ্রী বীরজিৎ সিনহা মহাশয়। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লেখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 257 নং ধারা মূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনা ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ rules of procedure and conduct of business I have to report in this house that 15 numbers of petitions signed by the local inhabitants of various areas of কৈlassahar Assembly constituency and forwarded by Sri Bীরজিৎ সিনহা, Honorable Member Tribunal Legislative Assembly, relating to different kinds of construction works, including road, drinking water facility, and development of playground, etc., submitted to this legislative assembly. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি 257 নং ধারা মূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য ত্রিপুরা বিধানসভায় পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Presentation of Assembly Committee report. সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক অ্যাকাউন্ট কমিটি 150 এবং 151তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা, চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্ট কমিটি মহোদয়কে কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সবাই উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। I am the chairman of the Committee on Public Accounts. On behalf of the committee, to present its 150 and 151 reports on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক আন্ডারটেকিং কমিটির 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন, চেয়ারম্যান পাবলিক আন্ডারটেকিং কমিটি মহোদয়কে কমিটির 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Thank you, respected Deputy Speaker, sir. I, the chairman of the Committee on Public Undertakings, on behalf of the committee, beg to present its 52 report on the table of the House.
মাননীয় সদস্যগণ, আজকের সভায় উপস্থাপিত পাবলিক অ্যাকাউন্টস এবং পাবলিক আন্ডারটেকিং কমিটির প্রতিবেদনের প্রতিলিপিগুলি নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য এখন সবার কার্যসূচি হলো ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 এই সভা বিবেচনার জন্য প্রস্তাব করতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move the following motions during the current session of the Tripura Legislative Assembly. That the Tripura Repealing and Saving Amendment Bill 2023, the Tripura Bill number 11 of 2023 to be taken into consideration and that the bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবে বলে দিচ্ছি। প্রস্তাবটি হল ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং উইদিন ব্র্যাকেট অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে না বলবেন, যারা বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, অর্থাৎ প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি বিলের ধারাগুলো বলে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে না বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা কর্তৃক গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য বলে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যেহেতু না কেউ বলেননি, বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক সভা গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো যে ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং অ্যামেন্ডমেন্ট উইদিন ব্র্যাকেট বিল নাম্বার 2023 ত্রিপুরা উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Honorable Speaker, sir, the bill be passed. এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হলো ত্রিপুরা রিপেলিং অ্যান্ড সেভিং অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 11 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন না বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলে সর্বসম্মতিক্রমে এই বিলটি আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হলো 23-24 সালের ব্যয়বরাদ্দ দাবির উপরে সাধারণ আলোচনা, জেনারেল ডিসকাশন অফ দ্য বাজেট ইনস্ট্রুমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24। মাননীয় সদস্য অনুরোধ করো আলোচনা চলাকালীন আলোচনা ব্যয়বরাদ্দের দাবির উপরে সভাপতি রাখেন। এখন আমি সময় 15 মিনিট আছে। আদর করুন আমার সদস্য যে বিষয়গুলোতে প্রভাব হবে। মাননীয় মহোদয়, 2023 এবং 2024 যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী এই মাসের 7 তারিখ পেশ করেছেন, সেই বাজেটে অনেকগুলি বিষয় নিয়ে হাউসে আলোচনা হয়েছে। আমাদের লিডার অফ অপোজিশন এই বাজেটের বিষয়ে সেই কথাগুলি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে সমর্থন করি আমি এই বাজেটের মধ্যে জনগণের জন্য স্পেশালি আমাদের এরিয়ার জন্য খুব সুবিধা হবে বলে আমি মনে করি। কারণ
কিছুক্ষণ আগে আমরা শিক্ষা বিষয়ে প্রায় 1 ঘন্টার মতো আলোচনা হয়েছে। বাজেটের মধ্যে শিক্ষার জন্য আমাদের যে 19 নম্বর পয়েন্টে উল্লেখ করেছেন উনি, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে BMSHRI এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 4টি সরকারি বিদ্যালয়কে আধুনিকীকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018 সাল থেকে আমি সিমনার কনস্টিটুয়েন্সি বিধায়ক হিসেবে রিপ্রেজেন্ট করছি, এখনো আছি। আমার এলাকায় এখন পর্যন্ত যখন থেকে আমি বিধায়ক হয়েছি তখন থেকে আমি অনেকবার চিঠি দিয়েছি যে আমার এলাকার স্কুলগুলিকে উন্নত করার জন্য, 2 স্টোরের বিল্ডিং করার জন্য এবং যে হাই স্কুলগুলিকে আপগ্রেডেশন করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু আমার এলাকায় এখনো অব্দি একটা স্কুলও আমি 2 স্টোরের বিল্ডিং করতে পারি। সুতরাং এই যে 4টি সরকারি বিদ্যালয়ের আধুনিকীকরণ, সেখানে কি আমার সিমনা এলাকার স্কুল থাকবে কি, সেটা আমার প্রশ্ন। এবং যে স্কুলগুলি এখন হাই স্কুলে আছে, প্রচুর ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য আমার এরিয়াতে এবার প্রবলেম হয়েছে। কারণ আমার এলাকায় প্রচুর হাই স্কুল আছে কিন্তু হাই সেকেন্ডারি স্কুলের সংখ্যা খুবই কম। তাই আমি থ্রু হাই সেকেন্ডারি ডাইরেক্টরের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছি এবং আপগ্রেডেশনের জন্য একটা আখালিয়া হাই স্কুলকে 12 স্কুল করার জন্য মুখ্যমন্ত্রীকে গিয়েছিলেন। তাহলে ওটা কি অবস্থায় আছে এটা আমি জানতে চাই। এইভাবে আমাদের যে এডিসি এরিয়া, শুধু স্কুলের ব্যাপার নয়, পানীয় জলের যে ব্যবস্থা DWS, এটা অত জল দ্বারাই যে যে সুবিধাগুলি পাওয়ার কথা ছিল। আমি প্রথম থেকেই বলেছিলাম যে এডিসি এরিয়া সবসময় একটি হিলি এরিয়া থাকে, সেটা আফরমুরা, লংত্রাই, শাকান্তান, আমার বরমুরা এলাকাই বলুন। DWS এর যে রিপ মেশিনটা ঢুকে রিপ মেশিন পর্যন্ত এখান থেকে জল তোলার ব্যবস্থা করতে পারে না, সেখান থেকে ইনোভেটিভ সিস্টেমে যাতে আবার গ্রামের জনগণরা যাতে জল পাওয়া যায়, সেই বিভিন্ন ব্যবস্থা এখানে এই বাজেটে DWS এর জন্য অনেক টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু আমরা দেখা যায় প্র্যাকটিক্যাল করতে গেলে পরে অনেক কিছু অসুবিধার সম্মুখীন হয়। তাই আমি মনে করি স্পেশাল ভাবে এরিয়ার জন্য, এরিয়ার লোকেদের জন্য যাতে জলের ব্যবস্থার জন্য স্পেশাল ভাবে হাইব্রিড ব্যবহার করেও যদি না হয় তাহলে ইনোভেটিভ সিস্টেমে আমাদের জনগণকে পানীয় জল ব্যবস্থা করার জন্য আমি এখানে বলতে চাই। এবং পানীয় জলের সাথে সাথে পঞ্চায়েত ডিপার্টমেন্টে প্রচুর এখানে অর্থ দেওয়ার জন্য এখানে ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে আগামী 3 বছরে চিকিৎসা পদের প্লেটের আওতায় 120টি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিলকে পদের প্লেট উন্নতি করা হবে, যাতে অন্যেরা এইসব গ্রামগুলিকে অনুসরণ করতে পারে। আমি এর জন্য 8 কোটি টাকা ব্যয় করার ঘোষণা রেখেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কনস্টিটুয়েন্সিতে, শুধু আমার কনস্টিটুয়েন্সি নয়, সারা ত্রিপুরার প্রচুর কনস্টিটুয়েন্সিতে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার মডেল ভিলেজ করা হয়েছে।
প্রায় 4.5 বছরের মতো হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ করা বিষয়টা, কিন্তু এখনো প্রচুর গ্রাম কানেক্টিভিটি একটি গ্রাম থেকে আরেকটি গ্রাম, যেই মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ করা হয়েছে ওই মডেল ভিলেজে এখনো প্রচুর গ্রামে কানেক্টিভিটি নেই, প্রস্তুত পানীয় জল নেই, হেলথের ব্যবস্থা ভালো করে নেই, কিন্তু স্কুলের অবস্থা খুবই খারাপ। তাহলে থেকে কিভাবে আমরা মডেল ভিলেজ করতে পারি? মডেল ভিলেজ আমরা করতে ইচ্ছুক, কিন্তু যে শুধু নামে শুধু সাইনবোর্ড লাগানো আছে এখানে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে কিছুই হচ্ছে না। খুব চেষ্টা করেছে, খুব চিঠি দিয়েছি, যে গ্রামগুলিতে ওই মডেল ভিলেজের আন্ডারে যে গ্রামগুলিকে এখনো কানেক্টিভিটি হয়নি, এখানে অ্যাম্বুলেন্স যেতে পারেনি, এখানে ওখানে যে কোনো সমস্যা হলে গাড়ি যেতে পারে না, ফায়ার সার্ভিস যেতে পারে না, ওইসব গ্রামগুলিকে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ শুধু নামে না করে ওইটাকে প্র্যাকটিক্যালেও যাতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ যদি বাইরে থেকে কেউ আসে ওই গ্রামগুলিকে দেখে যাতে বলে যে হ্যাঁ এটাও করেছে, কিন্তু শুধু পোস্টারে শুধু নেম প্লেট দিয়ে মুখ্যমন্ত্রী ভিলেজ করলে হবে না। এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের বিসি এবং ব্লকগুলি চলে, কিন্তু ব্লকগুলির আন্ডারে এখন বিসি যেভাবে চলছে, বিসি সব এডিসি অথরিটির কাছে, কিন্তু বিসি ইলেকশন এখানেও হচ্ছে না। প্রায় 2 বছর পেরিয়ে গেছে, আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি, আমরা গণতন্ত্র দেশে বাস করি, গণতন্ত্র দেশের মধ্যে এই ভারতবর্ষে এখনো এমন কোনো রাজ্য নেই যে রাজ্যের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হোক কৃষি হোক 2 বছর পেরিয়ে গেছে কিন্তু ইলেকশন হচ্ছে। রাজ্য সরকার কি করছে সেখানে আমাদের প্রশ্ন। কারণ যদি আমরা কৃষি ইলেকশন না হই, ওইখানে কৃষির যে কর্মকর্তারা যারা মেম্বার চেয়ারম্যান প্রধানরা থাকবে তারা কিভাবে কাজ চালাবে? ওখানে এখন রাজ্য সরকার বলছে এডিসি অথরিটি থেকে যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করা হচ্ছে ওদের কথাই চলবে না। হ্যাঁ, তাহলে এখানে শুধু পঞ্চায়েত ইনচার্জের কোথায় কাজ চলছে? এভাবে কিভাবে উপজেলা এরিয়ার এডিসি এরিয়ার লোকেরা সরকারি সুবিধা পাবে সেদিক দিয়ে বিবেচনা করা উচিত এবং সেই বিষয় নিয়ে এই বাজেটে করা উচিত ছিল। নেক্সট আসবো আমি রেভিনিউ ডিপার্টমেন্ট। রেভিনিউ ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে আমাদের অর্থমন্ত্রী বলছে আমি উদয়পুর এবং ধর্মনগরে 67.20 কোটি টাকা ব্যয়ে নতুন জেলা শাসক কার্যালয় নির্মাণ প্রস্তাব করছি। সাবরুম, উদয়পুর, কৈলাসহর, কুমারঘাট এসডিএম অফিস বিল্ডিং এবং এসডিএম রেসিডেন্সিয়াল কোয়ার্টার নির্মাণের জন্য আমি আরো 27.99 কোটি টাকা ব্যয় করার প্রস্তাব রেখেছি। সেটা দেখে আমার খুবই কষ্ট হয়েছে যে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে আমার সিনা এলাকায় একটা ব্লক রয়েছে, সেটা হচ্ছে হেজামারা ব্লক, তার পাশাপাশি আরেকটি ব্লক রয়েছে সেটা হচ্ছে লেফুঙ্গা ব্লক। সেই হেজামারা ব্লক এবং লেফুঙ্গা ব্লককে নিয়ে দুটি ব্লককে নিয়ে একটা এসডিএম করা যায়, তাহলে সেই এসডিএম অফিসটা হলে পরে আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী মোদীজি ওনার যে ইচ্ছা যে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্ত্রকে আমরাও বিশ্বাস করি। তাই করে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যাতে আমাদের প্রশাসনিক যে সুযোগ সুবিধাগুলি আমাদের গ্রামগঞ্জে যারা বসবাস করছে তারা যাতে গ্রামের পাশে যদি আমাদের এসডিএম এর সুবিধাগুলি পাওয়া যায় সেগুলি করতে, সেই কথাগুলি মাথায় রেখেই আমি ওই চিঠিটা দিয়েছিলাম। কিন্তু খুবই দুঃখজনক এখানে শুধু সাবরুম, উদয়পুর, কৈলাসহর, কুমারঘাট এই সকল বেস করেই শুধু জেনারেল এরিয়াটাকে বেস করেই যে আমাদের এসডিএম যে অফিসগুলি থাকে, তাহলে আমরা কেন চাইবো না নেতাজি দলের মাননীয় উপাধ্যক্ষ ওদিন আমাদের সম্ভব আমরা ভাই বলেছি গ্রেটারকে বলেন কোনোদিন সম্ভব হবে না। এর উপরে যদি আমাদের পরিস্থিতি হয়
স্কুল, কলেজ, রাস্তাঘাট, পানি, জল, স্বাস্থ্য এবং এর যে যদি আমরা চাই বারবার চিঠি দেওয়ার সত্ত্বেও যদি না হয়, আমরা কেন গ্রেপ্তার প্রদান চাইব না? এবং গ্রেপ্তার প্রদান কেউ বিরুদ্ধে নাই, কোনো ধর্ম এবং কোনো জাতির বিরুদ্ধে নয়। আমরা জানি ত্রিপুরা যুদ্ধ, কিন্তু যুদ্ধ হলেও এখানে যে পরিস্থিতিতে যে লেভেলে ডেভেলপ হওয়ার কথা এভাবে হচ্ছে, স্মার্ট সিটি হচ্ছে, স্মার্ট মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে, আমাদের এনসি এরিয়াতে সেইভাবে যদি আমাদের বাজেটে যদি ধরা থাকতো আমরা খুবই আনন্দ হতাম। আমরা জানি যে রাজ্য বাদ করে রাজ্য বেশি হলে পরে উন্নতি হয়, এটা সবাই জানে। আমরা জানি এই পৃথিবীতে আমেরিকা সব থেকে উন্নত দেশ বলে আমরা জানি। আমেরিকাতে মাত্র 32 কোটি মানুষ বসবাস করে। সেই 32 কোটি মানুষের জন্য কয়টি রাজ্য এখানে? 50টি রাজ্য আছে। এইভাবে ওরা বের করেছে। আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষ বসবাস করে, সেখানে মাত্র 32টা স্টেট কিভাবে সবখানে আমাদের প্রশাসন চলে যেতে পারবে। সুতরাং আমরা মনে করি এই 140 কোটি মানুষ এখানে 100টি রাজ্যের কি প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হবে না। সেখানে সব কিছু সরকারি সুবিধা পেয়ে যাবে এবং জনগণ ডেভেলপমেন্ট করতে পারবে, উন্নতি হবে। এখানে তো আমাদের জাতি এবং ধর্মের বিরুদ্ধে আমরা আমাদের এই যে আমাদের দাবি জাতি এবং ধর্মের বিরুদ্ধে সেগুলি নিয়েও আমরা আলোচনা করার জন্য প্রাইভেট আমাদের মেম্বার এনেছিল, কিন্তু সেটা অ্যালাউ করা হচ্ছে। সব দিক থেকে আমাদেরকে ডিপ্লয় করে রাখা হয়েছে। প্রাইভেট মেম্বার রেজুলেশন লটারি করে আমরা অ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আমরা গিয়েছি, কিন্তু আমাদের এখানে আলাপ আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। তাহলে আমরা কেন আমরা আলাদা রাজ্য চাইব? এখানে তো আমরা কোনো কাউকে বিরোধী করে কোনো কিছু বলিনি এবং বলবো না। আসুন এইগুলি আলোচনা করার দরকার ছিল। এবং আমি লর ব্যাপারে একটু ডিসকাশন করতে চাই। এখানে ল ব্যাপারে অনেক কিছু বাজেট রাখা হয়েছে, লোক আদালত থেকে আরম্ভ করে আদালত নির্মাণ করা, এই সকল আমরা দেখেছি। কিন্তু ল ডিপার্টমেন্টেও আমাদেরকে কমভাবে ডিপ্লয় করে। আমি ল মিনিস্টারের এই বিষয়টা পরিষ্কারভাবে এই হাউসে আজকে আনতে চাই। ত্রিপুরা রাজ্যে পাবলিক প্রসিকিউটর যারা সরকারের জন্য আইনভাবে অ্যাডভোকেট হয়, এপিপি, প্রচুর সংখ্যক এপিপি অ্যাপয়েন্টমেন্ট হয়। কিন্তু আমাদের এসটিরা যারা এসসি, আমি শুধু এসসি কথা বলছি না, এসসি সবাইকে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। যেখানে আমাদের 31% আমাদের কাগজপত্রে আমরা এসটিরা ওইখানেও অ্যাপয়েন্টমেন্ট হওয়া দরকার ছিল। টিচার বলুন, পিডব্লিউডি, ইঞ্জিনিয়ার বলুন, যত ডিপার্টমেন্টে আমাদের রিজার্ভেশন থাকে, কিন্তু এই এপিপি নিয়োগের ক্ষেত্রে রিজার্ভেশন হচ্ছে না কেন? সেটা আমি মাননীয় ল মিনিস্টারের কাছে এটা জানতে চাই এবং এই বিষয়টা সিরিয়াসলিভাবে যাতে দেখা হয় সেগুলি আমি জানতে চাইব এবং এই বিলটাতে এইগুলি নিয়ে পরিষ্কার দেখা যায়। সুতরাং এই বিলটিকে আমি স্ট্রংলি রিকোয়েস্ট করছি আগামী দিনগুলিতে যাতে বিল করার এবং আমাদের বাজেট করার সময় আমাদের বলা হয় তবে আমাদের সেখানে রাখতে পারবো কিভাবে আমাদের রাজ্যটা এবং সবশেষে আমি কথা বলতে চাইব। এখানে দেখলাম 10টি নতুন আরসিসি ব্রিজ নির্মাণ করা হবে। 10টি আরসিসি ব্রিজ সারা ত্রিপুরা রাজ্যে যদি 10টি আরসিসি ব্রিজ হয় তাহলে কি করে? কারণ আমার এরিয়াতে প্রায় 3 থেকে 4টি আরসিসি ব্রিজের জন্য 2018 সাল থেকে আমি সংকল্প দিয়ে এই 10টিতে আমার এখানে 4টির মধ্যে একটি করবে কিনা তাও সন্দেহ আছে। এই সমস্ত এখানে 10টি না রেখে যারা যে বিধায়করা জমা দিয়েছে আরসিসি ব্রিজ করার জন্য এবং ডেভেলপমেন্ট করার জন্য ওদের জন্য
বাতিল করা দরকার এবং যে রুটগুলি এখন বেহাল অবস্থায় পড়ে আছে সেই রুটগুলিও এখন মেরামত করার জন্য আমরা চিফ ইঞ্জিনিয়ার থেকে সেক্রেটারি অব্দি এক্সিকিউটিভ সবাইকে নিয়ে দেখছি যে ভিজিট করছি তবু আমাদের রুটের যে হাল এই হালগুলিকে এখানে যে টিচার আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে এই বিষয়টিকে বলতে চাইব যে রুটগুলি যাতে আমরা চলার মতো ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের সেই এরিয়ার লোকেরাও উপকৃত ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। এই ভাস্কর এটা হয়েছে চিপসটা দিয়ে চিপসটা দিতে না নিচে আমি এখানে যাবো ভাস্কর দা আমার দিকে ঠিক আছে এই জামালদা ছবি তুলুন লাগবে না ওকে যত নবর্তী নাইতরঙ্গ হানবাय তারপর চাননি জোড়া সবসময় বিভাগে রেস্টিকার তাছাড়া বিটা পার্সেন্টনি ফাইপিনাय নরক নাইতরঙ্গ সেবে নবর্তী বিনা এবং যে নাইতরঙ্গ বেলেকেনা হানবাय সেকো কুচনা মুসল জতিনো লা শেয়ার সাবস্ক্রাইব করে তারপরদি আসলে নরঞ্জনে কোকোসম যত্ন হানবাय তাছাড়া দুইটা 5 মিনিট নবয় মানে সেকেন্ড সেশন